নমস্কার, আমি স্বাগতা। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলটি। এই চ্যানেলে আমাদের বাংলা অপশনাল, ইতিহাস অপশনাল, অল জিএস পেপার্স, কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদি ক্লাস করানো হয়। বাংলা অপশনালের টপিক ওয়াইজ আমাদের ক্লাস করানো চলছে এবং ইতিহাস অপশনালের ক্ষেত্রেও তাই। প্লেলিস্ট রয়েছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা WBCS এবং UPSC উভয়ের সিলেবাসেই রয়েছে এবং এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যাতে তোমরা নোট তৈরি করতে পারো এবং এখান থেকে যে ধরনের প্রশ্ন আসবে সেটাও আমরা আলোচনা করব। এই টপিকটা হচ্ছে পেপার 1-এর টপিক এবং ঊনবিংশ শতকের যে গীতিকাব্যিক প্রবণতা বা 19th সেঞ্চুরিতে যে লিরিক্যাল ট্রেন্ডস, এটাই তোমাদের সিলেবাসে রয়েছে, ঠিক আছে? এখান থেকে আমাদের কয়েকটা গীতিকবি আলোচনা করতে হবে এবং এই গীতিকবি ক্ষেত্রে আরেকটা যে সাথে এর সাথে যে আরেকটা টপিক ইনক্লুডেড সেটা হচ্ছে গিয়ে আধুনিকতার সূত্রপাত। হ্যাঁ, আধুনিকতার সূত্রপাতের যে বিষয়টা, যে এমার্জেন্স অফ মডার্নিটি, এই দুটোর মধ্যে সংযুক্তভাবে আজকে আমরা একটা টপিক আলোচনা করতে চলেছি। এই দুটো টপিকেরই মধ্যে একেবারে যোগসূত্র স্থাপন করছেন কবি ঈশ্বরগুপ্ত। কবি ঈশ্বরগুপ্ত থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কি, তাকে কি যুগসন্ধিক্ষণের কবি বলা চলে? এটা নিয়ে কিন্তু অবশ্যই আসে এবং এই দুটো টপিক মানে এমার্জেন্স অফ মডার্নিটি এবং তার সাথে সাথে এই যে গীতিকাব্যিক প্রবণতা, যে লিরিক্যাল ট্রেন্ডস ইন 19th সেঞ্চুরি, এই দুটো টপিকের মধ্যবর্তী স্থানে কিন্তু এই টপিকটা রয়েছে। আমরা এখান থেকে দুটো তিনটে বিষয় আলোচনা করব। যুগসন্ধিক্ষণের কবি বলতে তাকে বোঝানো হচ্ছে, তাহলে যুগসন্ধিক্ষণ বলতে কি বোঝানো হচ্ছে, এবার ঈশ্বরচন্দ্র গুপ্তকে আধুনিকতার সূত্রপাতের কর্ণধার হিসাবে কতটা আমরা দেখতে পারি সেটা আমরা দেখব, ঠিক আছে? তো প্রথমেই ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম আসলে আমাদের যেটা মনে পড়ে, তিনি ছিলেন সংবাদ প্রভাকর নামে একটি পত্রিকার সম্পাদক, ঠিক আছে? তাকে যুগসন্ধিক্ষণের কবি আমরা কেন বলবো? তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে যুগসন্ধিক্ষণ বলতে কি বোঝায়। নামেই বুঝতে পারছো যে যুগসন্ধিক্ষণ মানে হচ্ছে কি দুটো যুগের মাঝখানের অবস্থান করছে যে জায়গাটা, তাই তো? যুগসন্ধিক্ষণ, যেমন দুর্গাপুজোয় সন্ধি পূজা হয় অষ্টমী নবমীর মাঝখানে, সেরকমই যুগসন্ধিক্ষণ। এখানে অষ্টাদশ শতকের বিদায় মুহূর্ত এবং ঊনবিংশ শতকের সূচনা, তার মধ্যবর্তী স্থান হচ্ছে এই যুগসন্ধিক্ষণ। তো এর বৈশিষ্ট্যটা কি? মধ্যযুগ শেষ হচ্ছে এবং আধুনিক যুগ শুরু হচ্ছে, এর মধ্যেকার যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ দেখো, কোনো যুগ হঠাৎ করে শুরু হয়ে যায় না, আস্তে আস্তে তার বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং বিভিন্ন প্রভাবান্বিত হয়ে, বিভিন্ন আশেপাশের বিভিন্ন পরিস্থিতির দ্বারা প্রভাবান্বিত হয়ে কোনো যুগ আস্তে আস্তে তৈরি হয়। যে এমার্জেন্স অফ মডার্নিটি বা আধুনিকতার যে সূত্রপাত, সেটা হঠাৎ করে একদিনে তো হয়ে যায়নি, তার এক একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তার এক একটা বৈশিষ্ট্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। মধ্যযুগের ক্ষেত্রে আমরা আলোচনার ক্ষেত্রে আমরা দেখেছি যে মধ্যযুগের ক্ষেত্রে আমরা কি দেখেছি? মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, এই সব কিছুর মধ্যে আমরা কি দেখেছি হচ্ছে কি ঈশ্বর সাধনা বা সমষ্টিগত মানুষের, জাতিগত মানুষের মঙ্গল সাধনার একটা দিক, যেখানে দেবীর আদেশে বা ঈশ্বরের আদেশে কবিরা তাদের লেখা সাহিত্যকর্ম শুরু করতেন বা কোনো রাজানুগ্রহ পুষ্ট হয়ে তারা লেখা শুরু করতেন। তাহলে এখানে নিজস্ব যে ব্যক্তিগত স্বাতন্ত্র্যবাদ, সেই নিজস্ব যে অনুভূতি, সেটা উজাড় করার জায়গা খুবই কম ছিল, তাই তো? এই যে বিষয়টা, সেটাই কিন্তু আস্তে আস্তে যখন আধুনিকতার সূত্রপাত ঘটছে, সেটার মধ্যে কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সূচনাও কিন্তু ঘটছে। তো গীতি কবিতার যে বিষয়টা, সেটা কি আমাদের যখন জানলাম আমরা যুগসন্ধি বলতে কি বোঝাচ্ছে, তাহলে গীতি কবিতাও আমরা আলোচনা করি যে গীতি কবিতা আসলে কি। গীতি কবি অর্থাৎ গানের কবি, হ্যাঁ, বা গান এবং কবিতা একসাথে। এবার গানটা বিষয়টা কি? গানের সাথে সুরমূর্ছনার একটা জায়গা রয়েছে এবং সুরমূর্ছনার মধ্যে একটা ব্যক্তিগত অনুভূতির জায়গা রয়েছে, অর্থাৎ স্বতন্ত্রভাবে, স্বতঃস্ফূর্তভাবে কোনো কবির ব্যক্তিগত মানসিক অবস্থা সচেতনভাবে যখন পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে কাব্যিক আকারে, তখন তাকে আমরা গীতি কবিতার নাম দিতে পারি, ঠিক আছে? এই যে তার মধ্যে কয়েকটা বিষয় আমরা দেখতে পেলাম। এক নম্বর হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, দুই নম্বর হচ্ছে স্বতন্ত্রভাবে, অর্থাৎ ব্যক্তিগত চেতনার একটা আঙ্গিক হচ্ছে গীতি কবিতা। এই দুটোর মিলিয়ে কিন্তু আমরা দেখতে পারি।
এবার এই গীতিকাব্যিক প্রবণতা যদি বলি, আমরা শ্রেষ্ঠ গীতিকবি হিসাবে আমরা 2-3 জনের নাম দেখতে পারি, এবং প্রথম যদি শ্রেষ্ঠত্বের দাবিদার তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত, এবং তারপরে আমরা বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, অঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ইত্যাদি অনেকের নাম আমরা জানি। কিন্তু মধুসূদন দত্তের আবির্ভাবের একেবারে পূর্ববর্তী সময়ে আবির্ভাব ঘটছে কার? ঈশ্বরচন্দ্র গুপ্তের। ঈশ্বরচন্দ্র গুপ্তের মধ্যে ভারতচন্দ্রের যে ভাষা ভঙ্গির একটা জায়গা, কবিওয়ালাদের রঙ্গব্যঙ্গ শ্লেষ জমকের চমক, সবটা মিলেমিশেও তার সাথে যুক্ত হচ্ছে ঈশ্বরগুপ্তের নিজস্ব কাব্যিক প্রতিভা। এই কাব্যিক প্রতিভা হয়তো অনেক রচনা করেছেন তিনি, কিন্তু সব রচনারই বিপুল সম্ভারের মধ্যে হয়তো পদ্যর যে ভাবালুতা বা তরলতা ছাড়িয়ে কবিতা হয়ে উঠতে পেরেছে খুবই কম সংখ্যক বিষয়গুলো, খুবই কম সংখ্যক কবিতাগুলো। তাও আমরা বলবো যে এই সময় দাঁড়িয়ে একদিকে অতীতের দিকে বা পুরাতনের দিকে তার এক পা, এবং নবীনের আহ্বানে আর এক পা, এর দুজনের দুই জায়গায় দাঁড়িয়ে তার যে ভাবনা প্রকাশিত হচ্ছে সেখানে আমরা একটা দোলাচলতা অবশ্যই দেখতে পাই, একটা দ্বিচারিতা দেখতে পাই, হ্যাঁ, একটা দ্বন্দ্ব দেখতে পাই। তার কবিতার বিষয়ের মধ্যে, ভাবভঙ্গির মধ্যেও আমরা সেই কনফ্লিক্ট বা দ্বন্দ্ব দেখতে পাই। তো এই দিক থেকে কিন্তু তার যুগসন্ধিক্ষণের অভিধা, যুগসন্ধিক্ষণের কবির যে অভিধা, সেটা কিন্তু অবশ্যই পূরণ হচ্ছে। ঠিক আছে, এবার যেটা বলার সেটা হচ্ছে কি, যখন তোমরা নোটটা তৈরি করবে, যুগসন্ধিক্ষণের কবি বলছি যখন, তাহলে যুগসন্ধি বলতে কি বোঝাচ্ছে এবং যুগসন্ধিক্ষণের কবি আমরা কিভাবে বোঝাচ্ছি, এই বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই নোটের মধ্যে রাখবে। ঠিক আছে, এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি তার রচনাসমূহ। তার জীবদ্দশায় কিছু রচনাসমূহ প্রকাশিত হয় এবং তার মৃত্যুর পরে কিছু রচনাসমূহ প্রকাশিত হয়। তার জীবদ্দশায় প্রকাশিত রচনাসমূহের মধ্যে রয়েছে রামপ্রসাদ সেনের কালীকীর্তন, রয়েছে ভারতচন্দ্র রায়গুণাকরের জীবন বৃত্তান্ত, রয়েছে প্রবোধ প্রভাকরের মতো গ্রন্থ। তার মৃত্যুর পর প্রকাশিত বঙ্কিমচন্দ্র প্রকাশ করেছিলেন তার কবিতাবলী, সম্পাদনা করেছিলেন কবিতাবলী বলে তার একটি সংকলন গ্রন্থ। তারপরে আরও প্রকাশিত হয়েছে তার ঈশ্বর গ্রন্থাবলী বলে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, এবং শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার যে কবিতাবলী প্রকাশিত হয়েছে তাকে কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন, বলা যেতে পারে 5 থেকে 6টি পর্যায়ে ভাগ করেছেন। তার মধ্যে তুচ্ছ বিষয়ক কবিতা, স্বদেশমূলক কবিতা, নারী প্রেমমূলক কবিতা, ব্যঙ্গ বিদ্রুপমূলক কবিতা ইত্যাদি অনেক কবিতা রয়েছে। এবার আমরা যখন তার কবিতা বলি বা তার বিষয় আলোচনা করব, তার মধ্যে আমরা কয়েকটা বিষয় বেছে নেব, যেমন স্বদেশ প্রীতিমূলক কবিতা। স্বদেশ প্রীতিমূলক কবিতার মধ্যে তার পাশ্চাত্যের প্রতি, পাশ্চাত্য শিক্ষার প্রতি, পাশ্চাত্যের মানুষের প্রতি একটা ব্যঙ্গ বিদ্রুপ রয়েছে, এবং তার কবিতার মধ্যেও সেটা প্রকাশ পায়, যার ফলে তার স্বাদেশিকতার যে ভাব, তার স্বদেশ যে মনোভঙ্গি, তার যে তীব্রতা, সেটা কিন্তু তার কবিতার মধ্যে প্রকাশিত হয়েছে। তিনি বিলাতি মহিলাকে ব্যঙ্গ বিদ্রুপ করছেন। তিনি বলছেন যে, তার একটি কবিতার অংশ আমরা একটু পড়ি। তিনি বলছেন, বিড়ালাক্ষী বিধুমুখী মুখে গন্ধ ছুটে, আহাতায় রোজ রোজ কত রোজ ফুটে। এখানে তার রঙ্গভঙ্গের একটা বিদ্রুপের কটাক্ষের একটা দিক অবশ্যই প্রস্ফুটিত হয়েছে, এবং তাকে আমরা রঙ্গের কবি হিসেবে দেখতে অবশ্যই পারি। তার লেখনীর মধ্যে ব্যঙ্গ বিদ্রুপের একটা জায়গা অবশ্যই রয়েছে, এবং তার জন্যই হয়তো তিনি স্মরণীয় হয়ে আছেন বাংলা সাহিত্যে। আবার তার মধ্যে যে ব্যঙ্গ বিদ্রুপের জায়গা, তার সোচ্চার বা ধিক্কারের জায়গাগুলো কিন্তু খুব প্রকটভাবে প্রকাশিত। তিনি ইয়ং বেঙ্গলদের পছন্দ করতেন না, তাই ইয়ং বেঙ্গলদের জন্য তিনি বিদ্রুপ করে কবিতা লিখেছিলেন। পড়ছি, সোনার বাঙাল করে কাঙাল, ইয়ং বাঙাল যত জনা, কিংবা যতকালের যুব যেন শুভ, ইংরেজি কয় বাঁকা ভাবে, ধরে গুরুপুরুত মারে জুতো, ভিখারি কি অন্ন পাবে। এই ধরনের যে শ্লেষাত্মক ভঙ্গি, সেটা কিন্তু আমাদের ঈশ্বরগুপ্তের রচনার এক একটা বৈশিষ্ট্য। আবার আমরা যদি স্বদেশ প্রীতিমূলক কবিতা দেখি, তার মধ্যেও কিন্তু তার বিখ্যাত কয়েকটি কবিতার লাইন রয়েছে, যেমন এই লাইনটা তো খুবই গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত। কত রূপে স্নেহ করি দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া।
তাহলে বুঝতেই পারছো এখানে স্বদেশী মনোভাবটা কতটা প্রকট হচ্ছে। কিন্তু সব মিলিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা বলবো যে স্বদেশমূলক বা ব্যঙ্গবিদ্রূপ শ্লেষাত্মক কবিতার মধ্যে থেকেও আমরা তার দ্বিচারী মনোভাব প্রকাশিত হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন তিনি একদিকে তো ইয়ং বেঙ্গল পছন্দ করতেন না, ইয়ং বেঙ্গলদের তীব্র ধিক্কার জানাচ্ছেন, আমরা কিছু পংক্তিও উচ্চারণ করলাম। তারপরে আবার ইয়ং বেঙ্গলদের যে আয়ুধ বা আইডল ছিলেন টম পেইন, তার এজ অফ রিজন বলে একটি গ্রন্থ, তার অংশত অনুবাদ করে আবার সংবাদ প্রভাকরে তিনি প্রকাশ করছেন। ঠিক আছে, একদিকে তিনি নবীনতাকে আহ্বান জানাতে চাইছেন, আবার একদিকে তিনি পুরাতনের যে পিছুটান সেটাকেও কাটাতে পারছেন না। এই সময়কাল, এই যে দ্বিচারিতা, এই দোলাচলতার মধ্যে থেকেই কিন্তু তার যুগসন্ধিক্ষণের কবির অভিধা তার প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রশ্ন আসে যুগসন্ধিক্ষণের কবি হিসেবে ঈশ্বরচন্দ্র গুপ্তকে কতটা মনে করা যায়, বা তুমি কি মনে করো যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু তোমরা, এই ধরনেরই প্রশ্ন আসলে কিন্তু তোমরা অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই তোমরা নোটের মধ্যে মেনশন করো। ঠিক আছে, আর রচনাসমূহগুলো নিয়ে আলোচনা করো, অবশ্যই প্রাসঙ্গিক কিছু পংক্তি উল্লেখ করো, এবং এরমভাবে তোমাদের নোটটা আলাদাভাবে তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কীরকমভাবে তোমাদের নোট তৈরি করছো, এবং আরও যদি কিছু সাহায্য দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই আমাদের অনলাইন পেইড ব্যাচ জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।